রিয়াজ, একটা মেয়েকে প্রেগনেন্ট হতে হলে কত রাত পুরুষের সাথে কাটাতে হয়? মানে এটা আবার কেমন কথা? আমি যা বলেছি তার উত্তর দে। মেয়ের সবকিছুই ঠিকঠাক থাকলে এক রাতই যথেষ্ট, আর এটা তো সিম্পল বিষয়। তোর সাথে এক রাত থাকলে তুই পারবি আমায় প্রেগনেন্ট করতে? নিজের বিবাহিত বান্ধবীর কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল রিয়াজের। ওকে প্রশ্ন করে, তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? এগুলো কেমন ধরনের কথা? আমি সিরিয়াস, মোটেও মাথা খারাপ হয়নি। প্রবলেমটা কি বলবি আমায়? আমার বিয়ে হয়েছে 1 বছর। রাজীব আমায় এই 1 বছরে কোনো বাচ্চা দিতে পারলো না। যতবার আমি আবদার করি ওর কাছে, ও কি বলে জানিস? কি বলে? ও বলে যে এটা নাকি সময় সাপেক্ষ ব্যাপার। একটা মেয়েকে বাচ্চার সুখ দেবার জন্য একটাই রাত যথেষ্ট, সেখানে 1 বছর ধরেও কিছুই দিতে পারলো না আমায়। 1 বছরই তো, 1 যুগ নয়। আর তুই বাচ্চার জন্য এরকম বাচ্চাদের মতো করছিস কেন? আমি মা হতে চাই। রাজীবকে বিয়ের আগে বলেছিলাম যে বিয়ের কিছুদিন পরেই আমরা বাচ্চা নেব। ও আমার কথা মেনেও নিয়েছিল, কিন্তু এখন 1 বছর ধরে ট্রাই করার পরেও কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, তোর হাজবেন্ডের কোনো প্রবলেম নেই তো? তা না হলে তো এতদিনে, নয়তো এটাও হতে পারে প্রবলেমটা তোর। হ্যাঁ, আমিও এটাই ভেবেছি। তবে আমার কোনো প্রবলেম নেই মনে হয়। নিশ্চয়ই রাজীবের ভেতরে কোনো না কোনো প্রবলেম আছে। এভাবে আগে থেকে বলা যায় না কিছুই, যদি প্রবলেমটা তোর হয়ে থাকে। না, আমি কখনো আমার হাজবেন্ডকে প্রবলেমের কথা জানতে দেব না। ওর আর সম্পর্কটা হয়তো ভেঙেই যাবে, তাইলে আমি এটা চাই না। তাহলে তুই চাসটা কি বল? রিয়াজের হাতটা চেপে ধরে কেয়া বলতে লাগলো, একবার কর না আমার সাথে। আমি তোকে দিয়ে একবার ট্রাই করে দেখতে চাই। যদি আমাদের বাচ্চা আসে তাহলে আর কোনো দুঃখ থাকবে না আমাদের সংসারে। তুই জানিস এই বাচ্চার চিন্তায় আমায় ঘুমাতে দেয় না। শুধু এটাই ভাবি, যদি আমাদের দুজনের ভেতরে কারোর সত্যি প্রবলেম থেকে থাকে, আমাদের সংসারটা হয়তো টিকবে না। আমি আমার সংসারে কোনো অশান্তি চাই না। তুই নিজের মাথাটা একটু ঠান্ডা কর প্লিজ, আর এত চাপ নিস না। আর কয়েকটা দিন দেখ। না, আমি আর সময় নিতে পারবো না। আমি আমার একটা সন্তান চাই, সেটা আমার হাজবেন্ড বা তোর যারই হোক না কেন। আমি শুধু চাই আমার সংসারে কোনো অশান্তির সূচনা না হয়। রিয়াজ চুপ করে দাঁড়িয়ে রইল। ওর মুখে কোনো কথা নেই। কেয়া ওকে আবারও বলতে লাগলো, তোর দুটো পায়ে পড়ি, আমার এই ইচ্ছেটা পূরণ কর। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোর কাছে। আমি তোর সব কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের দুজনের এর জন্য তো কাছাকাছি আসতে হবে। তোকে আমি কখনো নিজের একজন বন্ধু ছাড়া আর কিছু ভাবিনি। আমি জানি কি করে তোর সাথে আমার। তুই না ছেলে মানুষ, আমার কোনো সমস্যা না থাকলে তোর সমস্যা কিসের? তুই সহজেই সবটা মনে নিতে পারছিস, কারণ এখানে তোর একটা স্বার্থ জড়িয়ে আছে। কিন্তু আমি যখন দেখব আমার বাচ্চা তোর হাজবেন্ডকে বাবা বলে ডাকছে, অথচ আমি কিছুই করতে পারছি না। যাই হোক, সে অনেক দূরের কথা। তাহলে তুই রাজি আমার প্রস্তাবে, তাই তো? ঠিক আছে, কখন আর কোথায় আসতে হবে বল? তুই তো একা থাকিস তোর বাসায়, তাই না? হ্যাঁ। তাহলে তোর বাসা আমার কাছে বেস্ট অপশন মনে হচ্ছে। ঠিক আছে। এর 1 সপ্তাহ পরে কেয়া ওর হাজবেন্ড রাজীবকে মিথ্যা বলে রিয়াজের বাসায় এসেছে। ওরা দুজন এক বিছানায় ওপরে বসে আছে। কেয়া রিয়াজকে বলল, কি কিছু করবি নাকি এইভাবেই বসে থাকবো? অনেকটা সময় নষ্ট হয়েছে। কেয়া এরপরে নিজের ব্লাউজের ফিতায় হাত দিয়ে রিয়াজকে বলতে লাগলো, খোল তোর শরীরে যা যা আছে। কিয়া, এখানে আমরা ফুর্তি করতে আসিনি। তোর যা দরকার তাই পেয়ে গেলেই তো হবে। আর তার জন্য নিজেদের এইভাবে সম্পূর্ণ অনাবৃত করার কিছু নেই। বুঝতে পারছি তোর ভীষণ লজ্জা হচ্ছে আমার সাথে কাজটা করতে। তোর কারণে আমারও খুব লজ্জা লাগছে। আমায় ক্ষমা করে দিস, আমি তোকে এইভাবে ইউজ করলাম। ঠিক আছে, তুই মন খারাপ করিস না। এরপরে দুজন দুজনকে চড়িয়ে বিছানার উপরে শুয়ে পড়ল। রিয়াজ ঘরের লাইটটা বন্ধ করে দিল, যাতে এই দৃশ্য ওকে নিজের চোখে দেখতে না হয়। দরজা বন্ধ, অন্ধকার ঘর থেকে একটু পরে আওয়াজ ভেসে আসতে লাগলো। একজন নারীর গোঙানির আর একজন পুরুষের দীর্ঘশ্বাসের শব্দ। এভাবে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। অন্ধকারের ভেতর থেকে গোঙাতে গোঙাতে কেয়া বলে উঠল, রিয়াজ, আর কতক্ষণ? আমি যা পারছি না। এই তো, আর বেশি সময় লাগবে না, আর একটু কষ্ট কর। কিছুক্ষণ পরে রিয়াজের মুখ থেকে অদ্ভুত রকমের শব্দ ভেসে আসতে থাকে। কেয়া বুঝতে পেরেছে এটা কিসের ইঙ্গিত।
রিয়াজকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রইল। এরপরে ঘরের লাইট আবার অন হয়ে গেল। পুরো ঘর আলোতে ঝলমল করে ওঠে। রিয়াজ উঠে বাইরের দিকে চলে যায়। কেয়া নিজের শাড়িটা ঠিক করে নিল। রিয়াজ ফিরে এসে দেখতে পায় কেয়া বসে আছে। ওকে জিজ্ঞেস করে, কি রে, যাবি না এখন? তোর বিছানা থেকে তাড়িয়ে দিতে চাইছিস আমায়? আজব, তাড়িয়ে কেন দিতে যাব? কেউ যদি আমাদের এক বাড়িতে দেখে ফেলে তখন কি ভাববে বুঝতে পেরেছিস? তাও ঠিক, তবে তুই তো আমার বিছানা থেকে ওঠার শক্তিটুকুও রাখিসনি। রিয়াজ কেয়ার কথায় কোনো প্রকার প্রতিক্রিয়া না জানিয়ে দাঁড়িয়ে রইল। এরপরে কেয়া চলে যায়। রিয়াজ আর কেয়ার মধ্যে ঘটে যাওয়া এই গোপন সম্পর্কের কথা কেউ জানতে পারল না। এরপরে কেটে গেল আরো 2 মাস। একদিন কেয়া রিয়াজকে একটা ফোন কল করে। রিয়াজ কেয়ার কল পেয়ে ওকে জিজ্ঞেস করে, কি রে কেয়া, কেমন আছিস? তোর তো তারপরে কোনো খোঁজ খবর নেই। আমি ইচ্ছে করে তোর সাথে যোগাযোগ রাখিনি, কেন? কারণ আমি ভেবেছিলাম একেবারে গুড নিউজটা দেব তোর কাছে। সেদিন আবার আমাদের দুজনের কথা হবে। কিসের গুড নিউজ? আরে গাধা, এইটুকু বুঝতে পারছিস না? আমি মা হতে চলেছি। তোর বাচ্চা বড় হচ্ছে আমার ভেতরে। আমরা সফল হয়েছি দোস্ত। সত্যি বলছিস তো? তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি? ও, তাহলে তো ভালোই। সাবধান দোস্ত, তার হাজবেন্ড যেন কোনো দিন কিছু জানতে না পারে। আরে তুই কি ভাবিস আমায়? আমি ওকে সবকিছু জানতে দেব? যে সংসার টেকানোর জন্য আমি এত কিছু করলাম সেই সংসার ভাঙতে দেব আমি? তার মানে তোর ভেতরে কোনো প্রবলেম নেই, আসলে প্রবলেম তোর হাজবেন্ডের? হ্যাঁ, তাই হবে। আমিও ঠিক এটাই ধারণা করেছিলাম। আচ্ছা, তুই তোর হাজবেন্ডকে বলেছিস নিজের প্রেগনেন্সির কথা? না, বলিনি। আমি তো আজকেই কনফার্ম হলাম। ও আচ্ছা, ঠিক আছে। তুই তাকে যত তাড়াতাড়ি পারিস সবটা জানিয়ে দে। আর সে যেন ভুল করে নিজের মেডিকেল টেস্ট না করায়, তাহলে কিন্তু সব ধরে ফেলবে তোর হাজবেন্ড। আরে সেই সুযোগ আমি দেবই না ওকে। আজ বাসায় আসার পরেই সুখবরটা জানাচ্ছি ওকে আমি। ঠিক আছে। রাতে রাজীব বাসায় ফিরতেই কেয়া ওকে বলতে লাগলো, রাজীব, তোমায় কল করলাম কতবার, রিসিভ করছিল না কেন? একটু বেশি বিজি ছিলাম আজ। তোমাকে একটা গুড নিউজ দেবার আছে আমার রাজীব। গুড নিউজ? কিসের গুড নিউজ? আচ্ছা, তোমার গুড নিউজটা না হয় একটু সময় সাসপেন্স হিসেবে থাক। তার আগে তোমার একটা কথা জানানোর আছে, সেটা শোনো আগে। কি কথা বলো? এরপর কেয়াকে ওর হাজবেন্ড রাজীব বলতে লাগলো, কেয়া, তোমাকে আমার একটা কথা বলতে ভুলে গেছি। আমি আসলে নিজের টেস্ট করতে দিয়েছি। না থাক, কোনো টেস্ট ফেস্ট করে টাকা নষ্ট করতে হবে না এখন। কেয়া, তুমি কি আমার কথা মন দিয়ে শুনছো না? কি বলেছি আমি? আমি টেস্ট করতে দিয়েছি। রাজীবের কথা শুনে কেয়া চমকে উঠলো। এরপরে ওকে বলতে লাগলো, কি বলে তুমি? তুমি টেস্ট করতে দিয়েছো? কবে? এই তো 2 দিন হলো। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। এটা কি করলে তুমি? আমাকে আগে কেন বলনি তুমি? তুমি এতটা রিয়েক্ট কেন করছো সেটাই তো বুঝতে পারছি না আমি। মনে হচ্ছে আমি টেস্ট করতে দেইনি, বিয়ে করে বউ নিয়ে এসেছি বাড়িতে। রিপোর্টে কি পেয়েছো? না, রিপোর্ট পাইনি। 2-1 দিনের ভেতর পাবো, ডাক্তার বলেছে। স্বামীর কথা শুনে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো কেয়ার। মেডিকেল রিপোর্টে যদি রাজীব জানতে পারে ও বাবা হতে পারবে না কোনোদিন, তখন কি হবে কেয়ার? এদিকে কেয়ার গর্ভে রিয়াজের সন্তান বড় হচ্ছে। রাজীব কেয়াকে বিচলিত দেখে জিজ্ঞেস করে, কেয়া, এত কি ভাবছো তুমি? কি হয়েছে বলবে আমায়? না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তুমি প্লিজ একটু একা থাকতে দাও আমায়। তোমার গুড নিউজটা কি বললে না তো আমায়? না, কিছু না। কিছু না মানে কি কেয়া? তোমায় তখনও কতটা হ্যাপি দেখলাম, হঠাৎ করে তোমার কি হয়ে গেল? আমায় বলবে কি হয়েছে? বললাম তো কিছু হয়নি, বিরক্ত করো না তো এত আমায়। আর কোনো গুড নিউজ নেই, ওটা অমনিই বলেছি আমি। রাজীব কেয়ার এই অদ্ভুত ব্যবহারের কোনো কারণ খুঁজে পাচ্ছে না। ও বাইরে চলে গেল। রাজীব বাইরে যেতেই কেয়া ওর ফোনটা হাতে নিল। এরপরে রিয়াজের নম্বরে ডায়াল করে। রিয়াজ কলটা রিসিভ করতেই কেয়া বলতে লাগলো, রিয়াজ, একটা বিশাল বড় ঝামেলা হয়ে গিয়েছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না কিছুই। কি হয়েছে কেয়া? আর তোর কথা শুনে মনে হচ্ছে তুই বেশ চিন্তিত। রাজীব কি করেছে জানিস তুই? ও ওর মেডিকেল টেস্ট করিয়েছে। হোয়াট? এসব কবে আর কখন হলো? আর তোকে আমি যে কত করে বললাম। আরে ও 2 দিন আগে মেডিকেল টেস্ট করিয়েছে, আমি কি করে জানবো বল? রিপোর্ট কি এসেছে?
রিপোর্টে কি এসেছে সেটা আমরা কেউই জানি নাই। রাজীব বলল 2-1 দিনের ভেতরেই রিপোর্ট বের করবে। এটা তো সত্যি বিশাল বড় ঝামেলা হয়ে গেল। তোর হাজবেন্ড যখন জানতে পারবে সে সন্তান জন্ম দিতে অক্ষম, তখন কি করবি তুই? এটা ভেবেই আমার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসছে রে। আচ্ছা, তোর হাজবেন্ড কি তোর প্রেগনেন্সির বিষয়ে কিছু জানে? তুই বলেছিস কিছু? না, ও কিছুই জানে না। আমি ওকে বলতেই যাচ্ছিলাম, তার আগে ও মেডিকেল টেস্টের কথা বলে আমার মাথা খারাপ করে দিল। খুব ভালো হয়েছে। এই মুহূর্তে ওকে কিছু বলার দরকার নেই। তুই আগে দেখ ওর মেডিকেল টেস্ট কি আসে। কি আর আসবে, এটাই আসবে যে ও বাবা হতে পারবে না। ইস, কেন যে আমি আরো আগে জানতে পারলাম না। আমার উচিত ছিল প্রেগনেন্সির বিষয়ে আগেই জানিয়ে দেওয়া। দেখ, যা হবার তা তো হয়েছে, এই নিয়ে একদম চিন্তা করিস না তুই। এবার আমাদের দেখতে হবে সামনে কি করা যায়। এরপরে পরের দিন সন্ধ্যার পরে হাতে একটা রিপোর্ট নিয়ে রাজীব বাসায় ফিরে আসলো। কেয়া এগিয়ে এসে রাজীবকে জিজ্ঞেস করে, কি খবর? রিপোর্ট হাতে পেয়েছো? কি জানতে পারলে? রাজীবের কথা শুনে কেয়া একটু অবাক হলো। এরপরে ওকে বলতে লাগলো, কি বললে? তোমার ভেতরে কোনো সমস্যা নেই? ও আচ্ছা। রাজীবের অনুপস্থিতিতে রিয়াজের কাছে ফোন কল করে কেয়া। রিয়াজ, আজকেই রিয়াজের মেডিকেল রিপোর্ট বের হয়েছে। কি দেখলি বল? রিয়াজ, আমার মাথা কাজ করছে না আসলে। মানে কি হয়েছে? রাজীবের ভেতরে কোনো প্রবলেম নেই, ও সম্পূর্ণ সুস্থ। ও তাই নাকি? এটা তো খুব ভালো খবর। আর কোনো ঝামেলা রইল না। তোর হাজবেন্ড এখন আর তোকে সন্দেহ করার কোনো অবকাশ পাবে না। তুই এত ইজিলি সবকিছু নিচ্ছিস কি করে বলতো? দেখ, রাজীবের যদি কোনো প্রবলেম না থাকবে এতদিনে কনসেপ্ট করলাম না কেন আমি? তোর কাছে যেতে কি করে হয়ে গেল? তুই এখন এইসব কেন ভাবছিস? আর তোর পেটে যে আসছে সে যে আমার, তার নিশ্চয়তা কি? হতেও তো পারে তোর স্বামীর সন্তানও। আরে ধুর, আমার থেকে কি বেশি জানিস তুই? আমার গর্ভে তোর বেবি বড় হচ্ছে, আর এটাই সত্যি। আমি শুধু একটা কথাই ভাবছি, রাজীবের আর আমার যদি কোনো প্রবলেমই না থাকবে তাহলে এতদিন কনসেপ্ট করলাম না কেন আমি? দেখ, এইসব বেকার চিন্তা ভাবনা বাদ দে। আর এটাই উপযুক্ত সময় নিজের হাজবেন্ডকে সবটা জানা যে তুই ওর বাচ্চার মা হতে চলেছিস। হ্যাঁ, সেটা তো অবশ্যই বলবে। ও নিশ্চয়ই খুব খুশি হবে শুনে। এরপরে রাজীবকে কেয়া ওর প্রেগনেন্সির বিষয়ে জানায়। রাজীব ভীষণ খুশি হলো কেয়ার প্রেগনেন্সির বিষয়ে জানতে পেরে। এর 1 সপ্তাহ পরের এক সন্ধ্যাবেলা রাজীব অফিস থেকে বেশ তাড়াতাড়ি বাসায় ফিরে আসলো। এরপরে কেয়াকে ডেকে বলতে লাগলো, কেয়া, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রেডি হব মানে? মানে এটাই, আজকে আমরা বের হব। কোথায় বের হব? আর এই সন্ধ্যাবেলায়? আরে বাবা, ঘুরতে যাব আর কোথায়? এতগুলো বছর পরে আমায় এত খুশির একটা খবর শুনেছো তুমি কেয়া। একটা ট্রিট তো দিতেই হয় তোমায়। আর শুধু ট্রিট নয়, তোমার জন্য আমি একটা বিশেষ সারপ্রাইজের ব্যবস্থা করেছি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? এখন বলে দিলে তো আর সারপ্রাইজ থাকলো না। আগে যাই, তারপর নিজের চোখে না হয় দেখতে পাবে। এরপরে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লো। রাজীব ওর গাড়িটা নিয়ে একটা নির্জন জায়গায় থামালো। কেয়া একটু অবাক হয়ে রাজীবকে জিজ্ঞেস করে, রাজীব, এটা কোথায় এনেছো আমায়? এখানে বসেই সারপ্রাইজ দেবো তোমায়। এটাই যে উপযুক্ত জায়গা। এই বলে একটা বক্স এগিয়ে দিল কেয়ার দিকে রাজীব। কেয়া বক্সটা খুলতেই অবাক হয়। বক্সের ভিতরে একটা ধারালো ছুরি। রাজীবকে জিজ্ঞেস করলো কেয়া। রাজীব, তুমি ছুরি এনেছো কেন? কি আজব! রাজীব ছুরিটা কেয়ার দিকে ধরে বলতে লাগলো, কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? সব জেনে ফেলেছি আমি। জেনে ফেলেছো মানে? কি জেনেছো তুমি? তোর পেটে যেটা আছে ও আমার নয়, ওটা অন্য কারোর। কি বলছো এগুলো তুমি? ও তোমার সন্তান। তুমি না সেদিন নিজের মেডিকেল টেস্ট করিয়েছো, তাহলে এখন এগুলো কেন বলছো? শোন, আমি মেডিকেল টেস্ট করিয়েছি, আর এটাই জানতে পেরেছি আমি কোনোদিন বাবা হতে পারবো না। তাহলে এই বাচ্চাটা এলো কোথা থেকে? এসবের মানে কি? কিন্তু তুমি যে আমায় ওই দিন রিপোর্ট দেখালে। ওটা ফেক রিপোর্ট ছিল। আমি চাইনি নিজেকে তোর সামনে ছোট করতে, সেই কারণে মিথ্যা রিপোর্ট বানিয়ে এনেছিলাম, যাতে তুই কখনো আমার উপর আঙুল তুলতে না পারিস। এবার ভালোই ভালোই বল, এই বাচ্চাটা কার? নয়তো শেষ করে ফেলবো আজ তোকে আমি। এরপর কেয়া রাজীবকে সবটা খুলে বলল। রাজীব পুরো সত্যিটা জেনে স্তব্ধ হয়ে পড়ে। ওদের দুজনের সংসারটা এরপরে ভেঙে গেল। রাজীবের বিশ্বাসের সাথে খেলা করার জন্যে রাজীব কেয়াকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেয়। এদিকে কেয়া নিজের স্বামীর থেকে দূরে সরে গিয়ে নিজের পাপের শাস্তি ভোগ করে।